হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত একটি চ্যাপ্টার লাস্টের দিকে পেয়েছিল, তো সেই চ্যাপ্টারটা আজকের ক্লাসে আমরা সলভ করব। আর তোমাদের প্রবলেমগুলো তোমরা জানাতে থাকো, সেগুলো আমরা চেষ্টা করব যত সাধ্য তাড়াতাড়ি সলিউশন দেওয়ার। ঠিক আছে? তো কিছু অনুশীলনী মানে এই সুব্রত দত্তের কিছু অনুশীলনী আমাদের কিন্তু বাদ দেওয়া আছে, মানে সেগুলো করানো হয়নি। সেগুলো একদম ইজি বলে আমরা করাইনি। তো যদি বলো যে হ্যাঁ প্রয়োজন আছে, তাহলে এগুলো কিন্তু করিয়ে দেওয়া হবে। তোমরা কমেন্ট সেকশানে জানাও। আর তোমাদের জন্য একটা স্পেশালি টেলিগ্রাম চ্যানেল ওপেন করা আছে, সেখানে গিয়ে তোমাদের প্রবলেমগুলো জানাও, তাহলে সলিউশন দিতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো চলো খাতা পেন বের করো। তো দেখো, প্রথমে হচ্ছে চ্যাপ্টারটা হচ্ছে কি পরিসীমা ক্ষেত্রফল সংক্রান্ত চ্যাপ্টার যেহেতু, তো পরিসীমা ক্ষেত্রফল এখানে তোমাদের হচ্ছে কি দুটো বস্তু সম্বন্ধে, মানে দুটো জ্যামিতিক চিত্র যেটা আমাদের এখানে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কি বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র। তো এই দুটো নিয়ে বেসিক্যালি এখানে মানে আমাদের এখানে বলা হয়েছে। তো দুটো চিত্র তোমরা ভালো করে দেখো, তার সূত্রগুলো ভালো করে বোঝো, তাহলেই কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারবে। আর কিছু কনসেপ্ট, যে ধারণাগুলো আমাদের নেওয়া দরকার, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু তোমাদের চ্যাপ্টারটা একদম ইজি মনে হবে। ঠিক আছে? কোনো চাপ নেই, আরামসে। অনেক দিন পর এসেছি, তো যাই হোক, চলো শুরু করা যাক। তো দেখো, এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, তাই তো? এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। নাম দিয়ে দিচ্ছি এ, বি, সি, ডি। ঠিক আছে? এটা একটি দ্বিমাত্রিক চিত্র। এটা কীরকম চিত্র? একটা দ্বিমাত্রিক চিত্র। এটা মনে রাখতে হবে। এটা কীরকম চিত্র? দ্বিমাত্রিক চিত্র একটি। ওকে, আচ্ছা, ভালো কথা। দ্বিমাত্রিক চিত্র কেন দ্বিমাত্রিক চিত্র? কারণ এখানে আমরা দুটো অক্ষ নিয়ে কাজ করছি। দুটো অক্ষ মানে একটা এক্স, একটা ওয়াই। তোমাদেরকে যখন আমি ঘনবস্তু বুঝিয়েছিলাম, তো সেখানে দ্বিমাত্রিক চিত্র কোনটা, ত্রিমাত্রিক চিত্র কোনটা, আমি সেখানে বুঝিয়েছিলাম। ঠিক আছে? তো এরকম একটা দ্বিমাত্রিক চিত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্রটা আমরা চিনি। আর একটা যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করবো আজকে। কী নিয়ে আলোচনা করব? বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রে কী হয়? চারটি বাহুর দৈর্ঘ্যই সমান হয়। ঠিক আছে? যদিও বা একটু কম বেশি হয়েছে এখানে, এটা বর্গক্ষেত্রই ভাবো। এটা তাহলে আমার কি আয়তক্ষেত্র। এটা হচ্ছে কি আয়তক্ষেত্র। এটা হচ্ছে আমার কি বর্গক্ষেত্র। ওকে, একটা আয়তক্ষেত্র আর একটা হচ্ছে বর্গক্ষেত্র। তো প্রত্যেকে এই দুজনের যা সূত্র দুটো আছে, পরিসীমার সূত্র আর ক্ষেত্রফলের সূত্র, আর কিছু জানার দরকার নেই এখানে বিশেষ। ঠিক আছে? তো দেখো এর সূত্র কি আসবে। এটা আয়তক্ষেত্র। বড় বাহু যেগুলো, সেগুলোকে আমরা কী বলে থাকি? আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বলে থাকি। ছোট যে বাহুগুলো আছে, সেগুলোকে আমরা কী বলে থাকি? প্রস্থ বলে থাকি। ঠিক আছে? আর এর যেহেতু সবই সমান, শুধু আমরা বাহুই উল্লেখ করবো এখানে। ঠিক আছে? মানে চারটে বাহু আছে। ওকে, সিম্পল ব্যাপার এখানে। আচ্ছা, এর পরিসীমার সূত্রে আছে আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি বুঝি? পরিসীমা মানে চারপাশের দৈর্ঘ্য। মানে এ থেকে যাব বিতে, তারপরে যাব সিতে, তারপরে যাব ডিতে, তারপরে এতে, মানে চারপাশটার যে মাপটা, সেটাই হচ্ছে কি এর পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কীভাবে বার করি? আয়তক্ষেত্রের পরিসীমা বার করতে গেলে আমাকে কী করতে হবে? সূত্র কি? আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? একক দিতে হবে আমাদেরকে। ওকে, একক ইউজ করতে হবে। তাহলে এই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা বার করার সূত্র। খুব সহজেই কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে বার করতে পারবো। মানে আমরা চাইলেও পারি যে এই বাহুটা প্লাস এই বাহুটা প্লাস এই বাহুটা প্লাস এই বাহুটা যদি করতে দিই, আমার ক্যালকুলেশনটা আমাদের বড় হয়ে যাবে, প্রবলেম হবে ক্যালকুলেশন করতে। ঠিক আছে? বড় আকৃতির হয়ে যাবে। তো সেই জন্য আমরা কী করবো? সূত্রের সাহায্যে করলে আমাদের ক্যালকুলেশনটা অনেক সোজা হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের কি পরিসীমার ব্যাপার। এটা গেল আমাদের কি পরিসীমা। আচ্ছা, আমি যদি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা বার করতে বলি, অর্ধ পরিসীমার ব্যাপারটা একটু জেনে নাও। আয়তক্ষেত্রের কি অর্ধ পরিসীমা, তোমাকে বললো অর্ধ পরিসীমা বার করতে। তো অর্ধ পরিসীমা মানে কি করে বার করবো আমরা? অর্ধ পরিসীমা মানে কি? অর্ধেক করে দিয়ে, মানে পরিসীমার অর্ধেক। পরিসীমা যা ছিল তার অর্ধেক করে দেবো। তার মানে আমাদের পরিসীমা হচ্ছে কত? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য
যোগ প্রস্থ, এটা হচ্ছে কি পরিসীমা। অর্ধেক করে দেওয়া মানে কি 2 দিয়ে ভাগ করে দেওয়া, নিচে 2 দিয়ে ভাগ করে দিলাম, এই 2 কেটে গেল, তাহলে আমার এটাই উত্তর। তাহলে অর্ধ পরিসীমা সমান আমরা কি লিখতে পারি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যোগ প্রস্থ শুধু। অর্ধ পরিসীমা সমান আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য যোগ প্রস্থ, যদি আমাদেরকে অর্ধ পরিসীমা বার করতে দেয় আয়তক্ষেত্রে। তাহলে এই গেল আয়তক্ষেত্রের এককটা কী দেবে, এককই দেবে একটা, যেটা যে এককে থাকবে সেটা দেবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। বুঝতে পারছো? তাহলে অর্ধ পরিসীমা কীভাবে বার করতে হয়। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কী করে বার করবো। ক্ষেত্রফল মানে কি বুঝি, ক্ষেত্রফল মানে আমরা এই জিনিসটা বুঝি, ভালো করে লক্ষ্য করো। ক্ষেত্রফল মানে এই যে এই মাপটা, ভিতরের মাপটা কতখানি, সেটা হচ্ছে ক্ষেত্রফলকে নির্দেশ করে। এই যে জিনিসটা, এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে কী করতে হবে, ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দেওয়া, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা কী পেয়ে যাবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করে দিই তাহলে কী পেয়ে যাবো, ক্ষেত্রফল পেয়ে যাবো আয়তক্ষেত্রে। আর একক কী হবে, বর্গ কথাটা ইউজ করতে হবে, বর্গ একক, বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। বোঝাতে পারলাম কি জিনিস, কী জিনিস বুঝতে পারলে। আচ্ছা, এই আছে তাহলে আয়তক্ষেত্রের ব্যাপারটা, আয়তক্ষেত্রের ব্যাপারটা। ক্ষেত্রফল কিন্তু বর্গ কথাটা ইউজ করতে হবে, বর্গ একক হয়, ঠিক আছে, ক্ষেত্রফলের একক বর্গ। যদি সেন্টিমিটার থাকে তাহলে আমরা কী লিখবো, বর্গ সেন্টিমিটার, যদি মিটারে থাকে কী লিখবো, বর্গ মিটার। তো এইভাবে আমরা এটাকে লিখতে পারি, ঠিক আছে, এই হচ্ছে সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার আসি বর্গক্ষেত্রের পুরোপুরি ব্যাপারে। বর্গক্ষেত্র কি, দেখো 4টি তো বাহু মানে সমান দৈর্ঘ্য হয়, অর্থাৎ আমরা বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি 4টে বাহুকে যদি যোগ করে দিই তাহলে কী হয়ে যাবে, 4 ইন্টু বাহু, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমরা বার করি 4 ইন্টু বাহু, ঠিক আছে, বা 4টে বাহুকে তুমি যোগ করতে পারো, একক দিতে হবে একটা, যা থাকবে, ঠিক আছে। ক্ষেত্রফল কী করে পাবো, ক্ষেত্রফল পেতে গেলে কী করতে হবে, দুটো বাহুকে আমরা গুণ করে দেবো, বাহু গুণ বাহু, ঠিক আছে। একক কী দেবে, বর্গ একক, বর্গ একক, এই হচ্ছে সূত্র, ঠিক আছে। তো এইখানে একটা বিশেষ জিনিস মানে বিশেষ ব্যাপার, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমরা অঙ্ক করতে করতে এই জিনিসটা পাবে বা পেয়েওছো কি জানি না, যে এই ব্যাপারটা দেখবে তোমাদের বইতে আছে, যে ধরো এরকম লেখা আছে 2 বর্গ মিটার, 2 বর্গ মিটার মানে আমরা কী লিখতে পারি, 2 বর্গ মিটার মানে আমরা কী লিখতে পারি। আর একটা যে দেখবে যে 2 মিটার বর্গ, 2 মিটার বর্গ, এই দুটোর কথার মধ্যে পার্থক্য কি না একই দুটো জিনিস, এই যে দুটো জিনিসকে ভালো করে বুঝতে হবে। এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, এই জিনিসটা ইম্পর্টেন্ট সবথেকে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। 2 মিটার, 2 বর্গ মিটার আর 2 মিটার বর্গ মানে কি, এই দুটোর মানে কি এক না আলাদা। তোমরা যারা যারা জানো তো অবশ্যই জানাবে যে হ্যাঁ স্যার জানি, আর যারা যারা জানানি তারা দেখে নাও একটু। তো কীভাবে দেখো এটা কি, 2 বর্গ মিটার, 2 বর্গ মিটার, 2 বর্গ মিটার মানে আমরা লিখতে পারি কি 2 মিটার, 2 মিটার গুণ মিটার, ঠিক আছে, 2 মিটার গুণ মিটার, এটা লিখতে পারি। ভালো করে দেখো, 2 বর্গ মিটার মানে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। বর্গ করা মানে কি, কোনো সংখ্যাকে স্কোয়ার করে দেওয়া, ঠিক আছে, মানে দুবার গুণ করা সেই সংখ্যাটাকে। তাহলে বর্গ মিটার, মিটারের বর্গ আছে, তাহলে মিটারকে দুবার গুণ করেছি, ঠিক আছে। আর এইখানে দেখো 2 মিটার বর্গ, 2 মিটার বর্গ মানে কি 2 মিটার গুণ 2 মিটার, এটা লিখতে পারি আমরা, 2 মিটার গুণ 2 মিটার, এই কথাটা লিখতে পারি। এই দুটো লাইন ভালো করে বুঝে নাও যে কোনটাকে আমরা কি লিখতে পারি। 2 বর্গ মিটার মানে কি 2 মিটার ইন্টু মিটার, যদি বলা হয় 2 মিটার বর্গ বলা আছে মানে 2 মিটার ইন্টু 2 মিটার, মানে 2 মিটার পুরোটার বর্গ, এই 2 মিটার পুরোটার বর্গ। কোনো সংখ্যার বর্গ মানে কি ভালো করে বুঝে নাও একটু, যে ধরো আমাকে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, বললো 5, তো আমাকে একটা সংখ্যা দিয়ে দিয়েছে 5, বললে এর বর্গ করতে, বর্গ মানে কি মাথায় 2 করে দেবো, মানে স্কোয়ার বলা হয় এটাকে আমরা। তাহলে কী লিখতে পারো, 5 গুণ 5, তাহলে 5-এর বর্গ করলে কত হচ্ছে, 25 হচ্ছে। বুঝতে পারলে, 5 গুণ 5, কোনো সংখ্যার বর্গ মানে মাথায় স্কোয়ার করা, মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা, এটাকে আমরা কি বলে থাকি, বর্গ বলে থাকি। তো প্রথম ক্ষেত্রে দেখো ভালো করে বলেছিল 2 বর্গ মিটার, মানে মিটারটাকে বর্গ করেছিলাম আমি, দেখো দুবার মিটারকে গুণ করেছি, কিন্তু পরেরটাতে 2 মিটার বর্গ মানে 2 মিটারের বর্গ করেছি, তাহলে 2 মিটার ইন্টু 2 মিটার। বোঝা গেছে, এইখানটা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তোমাদের আর। ক্লিয়ার, বোঝা যাচ্ছে, বুঝলাম এখানটা।
ওকে, চলো এবার আসবো। দেখো ধরো তোমাদেরকে এরকম একটা অঙ্ক দিয়ে দিয়েছে, বলছে 5 বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এরকম একটা অঙ্ক দিয়ে দিয়েছে আমাকে। ঠিক আছে, তো এই অঙ্কটা করবো কী করে? তো এই টাইপের অঙ্কটা একটু যেরকম দেখো, এইখানে যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও কিন্তু, তাহলে কিন্তু চ্যাপ্টারের অঙ্কগুলো করতে একদম ইজি লাগবে, নিজেরাই সলভ করতে পারবে। দেখো দেখো 5 বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটার। তো করবো কীভাবে এখানে? তো 5 বর্গ মিটার থেকে কোথায় যেতে হবে? বর্গ সেন্টিমিটারে যেতে হবে। ভালো কথা, কীভাবে করবে দেখো, খুব সোজা ব্যাপার। 5 লিখলাম। আচ্ছা, আমি প্রথমে বর্গের কথা ভুলে যাও। আমি যদি মিটার থেকে সেন্টিমিটারে যেতে চাই কী করবো বলো? মিটার থেকে সেন্টিমিটারে যদি যেতে চাই কী করবো? বর্গের কথা তুমি ভুলে যাও, ঠিক আছে, বর্গের কথা ভুলে যাও। মিটার থেকে আমি যদি সেন্টিমিটারে যেতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মানে দু ঘর, মানে একের পিছনে দুটো শূন্য দিয়ে আমরা কী করে দিই? গুণ করে দিই, তাই তো? তাহলে হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কি? সেন্টিমিটার। এটা হয়ে গেল কি? সেন্টিমিটার। কিন্তু আমার কথাটা কি, আমাকে এখানে কী দিয়ে দিয়েছে? বর্গ সেন্টিমিটার। বর্গ মানে কি বলেছি? যে ওটা দিয়ে গুণ করা, মানে যে সংখ্যা আছে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা, তাহলেই বর্গ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি তো হচ্ছে কি, এখানে বর্গ মিটার আছে, বর্গ মিটার মানে মিটার ইন্টু মিটার, এটা মিটার ইন্টু মিটার। তাহলে আমি একটা মিটারকে চেঞ্জ করে সেন্টিমিটার করেছি, এখনও তো একটা মিটার আছে, সেটাকে তো এখনও চেঞ্জ করতে হবে। করতে গেলে আবার কী করতে হবে? আমাকে একটা 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে পুরোপুরি হয়ে গেল বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল কি? এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। বুঝতে পারলে কী করলাম? তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 5-এর পিছনে 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য, এত বর্গ সেম, বর্গ সেম। বোঝা যাচ্ছে কি না? দেখো খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এইমাত্র তোমাদের লিখেছি, আরেকবার তোমাদেরকে এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 5 বর্গ মিটার মানে তো আমরা এটা লিখতে পারি, 5 বর্গ মিটার মানে আমরা কি লিখতে পারি? 5 বর্গ মিটার মানে আমরা কি লিখতে পারি? 5 বর্গ মিটার মানে লিখতে পারি 5 মিটার, 5 মিটার ইন্টু মিটার, তাই তো? তাহলে আমাকে বর্গ সেন্টিমিটার যেতে হবে। 5 যেমন আছে, এই মিটারটাকে সেন্টিমিটার নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে গুণ করেছি, তাহলে এই মিটারটাকে তো সেন্টিমিটার নিয়ে যাওয়ার জন্য আমাকে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলেই তো একই উত্তর আসছে। দেখো 5-এর পিছনে 4টে শূন্য। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বর্গ সেন্টিমিটারে যেতে পারবো, বর্গ সেমিতে যেতে পারবো। ওকে, আচ্ছা ধরো এইরকম একটা অঙ্ক দিয়েছে, আর একটা অঙ্ক দিয়েছে, ভালো করে দেখো এখানে। ধরো তোমাকে দিয়ে দিয়েছে 57 বর্গ সেন্টিমিটার, 57 নয়, 57,000 ধরো বর্গ সেন্টিমিটার দিয়ে দিয়েছে। বর্গ সেন্টিমিটার সমান কত মিটার, কত বর্গ মিটার, কত বর্গ মিটার, এই প্রশ্নটা তোমাকে দিয়েছে। তো এটাকে সলভ করবে কীভাবে তুমি? 57,000 বর্গ সেন্টিমিটার মানে কত বর্গ মিটার। তো খুব সোজা ব্যাপার, আমাদের এখানে বেশি কিছু ভাবার দরকার নেই। প্রথমে বর্গের কথা তুমি যদি চাও ভুলেও যেতে পারো, নাহলে মনে রাখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা প্রথমে দেখো, আমি সেন্টিমিটার থেকে কী করবো? মিটারে যাব। বর্গর কথা ভুলে যাও আগে, সেন্টিমিটার থেকে কোথায় যাবো? মিটারে যাবো। আচ্ছা সেন্টিমিটার থেকে মিটার যেতে গেলে আমাকে কী করতে হয় তুমি আগে ভেবে করো। সেন্টিমিটার থেকে মিটার, প্রথমে আসে তো মিটার, তারপরে কি আসে? ডেসিমিটার, ডেসিমিটার, তারপরে কি আসে? সেন্টিমিটার, সেন্টিমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার আসছে, বা ডেসিমিটার থেকে মিটার, মানে ক ঘর হচ্ছে? 2 ঘর। 2 ঘর পিছন দিকে আসছে, মানে কী করতে হবে? ভাগ করতে হবে। কত দিই? 1-এর পিছনে 2টো শূন্য দিই। এটাকে কী করবো? 5 7 3টে শূন্যকে 1-এর পিছনে 2টো শূন্য দিয়ে ভাগ করলাম। তাহলে আমি কী করলাম? একবার ভাগ করেছি মানে কী হয়েছে? একটা মিটারে গেছে। আমাকে এখানে তো বর্গ মিটার মানে 2টো মিটার আছে, তাহলে আরেকটা মিটার যেতে গেলে এখনও 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পুরোপুরি তবে গেল আমার কি? এটা বর্গ মিটারে, বর্গ মিটারে। ঠিক আছে, ঠিক আছে। একটা দেখো, সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, সেটা আমরা জানি সকলে, কিন্তু বর্গ আছে মানে দুবার আছে, তার মানে আমাকে দুবার 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে এটা করে দাও, কাটাকুটি করো, 2টো শূন্য 3টে শূন্য কাটছে নিচের সঙ্গে, তাহলে উপরে পড়ে আছে 5 7 মানে 5 7, নিচে হচ্ছে 10, তাহলে কত হচ্ছে? 5.7 বর্গ মিটার, বর্গ মিটার। এইভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে এই টাইপের অঙ্কগুলোকে। খুব সোজা, কিন্তু এখানে কনসেপ্ট একটু ভালো করে যদি তুমি বুঝে নাও, আরামসে কিন্তু তোমরা নিজেরাই সলভ করতে পারবে অঙ্কগুলো। ঠিক আছে, তো চলো এবার বইয়ের অঙ্কে ফেরা যাক। এই ছিল কয়েকটা বিশেষ বিশেষ অঙ্ক যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। চলো বইয়ের অঙ্কগুলোতে এবার আমরা যাই।
চলে এসো বইয়ের মধ্যে। অনুশীলনী 1, তোমাদের এটা পৃষ্ঠা নম্বর 148। যাই হোক বইটা পুরনো, মানে তোমাদের বই নাম্বারের সাথে না মিলতে পারে, কিন্তু অঙ্ক একই থাকবে সেম, ঠিক আছে। তো অনুশীলনী 1 দেখো, বলছে টু ফলস লিখতে বলেছে নৈবক্তি প্রশ্নবলীগুলো, যে কমপক্ষে দুটি সরল লেখা দিয়ে একটি স্থানকে সীমাবদ্ধ করতে পারা যাবে কি, এই প্রশ্নটা আমাকে করেছে। কমপক্ষে দুটি সরল রেখা দিয়ে কোনো একটা স্থানকে সীমাবদ্ধ আমরা করতে পারবো না। কেন পারবো না দিকে দেখো ভালো করে। প্রথম যে প্রশ্নটা করেছে কয়েকটা তোমরা ভালো করে দেখো, যে দুটো সরল রেখা আছে, ধরো আমি এরকমভাবে রাখলাম একটা সরল রেখা, এইভাবে একটা সরল রেখা রাখলাম, তো কোনো স্থানকে সীমাবদ্ধ মানে ঘিরতে পারছি, কোনো একটা জায়গাকে ঘিরতে পারছি দুটো সরল রেখা দিয়ে, পারবো না। তুমি যদি এইভাবেও রাখো তাহলেও কিন্তু ঘিরতে পারবে না দুটো সরল রেখা দিয়ে। যেভাবেই তুমি সরল রেখাগুলোকে রাখো না কেন, কোনো একটা স্থানকে তুমি ঘিরতে পারবে না দুটো সরল রেখা দিয়ে। যদি আমার কাছে 3টে সরল রেখা থাকতো, মানে একটা সরল রেখা একটা দেখো আমরা কিন্তু ঘিরে দিয়েছি, মানে এই অঞ্চলটাকে আমরা কিন্তু ঘিরে ফেলেছি দেখো, কিন্তু এই দুটো সরল রেখা দিয়ে কিন্তু ঘেরা সম্ভব হবে না। তাহলে প্রথমের যে কয়ের উত্তরটা সেটা আমাদের কী হবে, ফলে ফলস হবে। কী হবে, ফলস হবে। বুঝতে পারলে কেন ফলস হচ্ছে। কয়েকটা বলছে একটি মাত্র বক্ররেখা দিয়ে একটি স্থানকে সীমাবদ্ধ করা যায়, এটা ঠিক হবে না ভুল হবে? এটা একদম ঠিক হবে। একটি মাত্র সরলরেখা দিয়ে, ভালো করে বুঝো, একটি মাত্র সরলরেখা দিয়ে, এই বক্ররেখা দিয়ে একটি মাত্র বক্ররেখা দিয়ে একটি স্থানকে সীমাবদ্ধ করা যায়। হ্যাঁ যায়। দেখো এই হচ্ছে একটা বক্ররেখা অঙ্কন করছি, দেখো একটাই করলাম, তাহলে দেখো একটা স্থানকে আমি কিন্তু ঘিরে ফেলছি, সীমাবদ্ধ করতে পারছি, তাহলে এটা কিন্তু ট্রু হবে। এটা আমাদের কী হবে, ট্রু হবে। গয়ের দাগেরটা এসো, গয়ের দাগেরটা কী বলছে, যে আয়তক্ষেত্রে 4টে বাহুর দৈর্ঘ্য সমান। কোনো দিনই সমান নেই, মাত্র আমরা আয়তক্ষেত্র আঁকলাম, তো আয়তক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, এটার সঙ্গে এটা সমান হয়, এটার সঙ্গে এটা সমান হয়, ঠিক আছে। তাহলে বিপরীত বাহুগুলো সমান হয়, কিন্তু 4টে বাহু সমান হয় না, তাহলে এটাও আমাদের কী হবে, ফলস হবে। এটা ক খ গ ঘ। ঘয়ের এসো, ঘয়ের দাগেরটা কী বলছে দেখো, হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে তার প্রস্থ পাওয়া যায়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়, প্রস্থ পাওয়া যায়। খুব ভালো একটা প্রশ্ন। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী জানি আমরা, ক্ষেত্রফল সমান আমরা জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। কী বলছে, ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, তাই তো অবশ্যই, যদি ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই, মানে ক্ষেত্র, তাহলে প্রস্থটা এদিকে রেখে দৈর্ঘ্যটাকে যদি এপাশে পাঠিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে এদিকে। ভালো করে বুঝো, এটা হচ্ছে সমাধানের মতন একটা সমীকরণ। দেখো সমানের বাঁ দিকে আর সমানের ডান দিকে থাকলে এরকম একটা সমীকরণ বলি আমরা বলেছিলাম। তো যখন আমরা কী করবো, প্রস্থটাকে এদিকে রেখে দিই, দৈর্ঘ্যটাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে আমরা কী লিখতে পারবো, তাহলে প্রস্থ সমান লিখতে পারবো কি, প্রস্থ সমান ক্ষেত্রফলকে, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে কী পাচ্ছি, তাহলে প্রস্থ পাচ্ছি। আবার উল্টো প্রশ্ন যদি করে তোমাকে, যে ক্ষেত্রফলকে যদি আমরা কি প্রস্থ দিয়ে ভাগ করি, তাহলে কী পাবো আমরা, দৈর্ঘ্য পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এটা কী বলছে, এটা তাহলে ঠিক বলেছে, ঘরেরটা ট্রু হবে, ঘরেরটা কী হবে আমাদের, ট্রু হবে। বুঝতে পারছো কেন ট্রু হলো? আচ্ছা ভালো কথা। আচ্ছা এবার দেখো ওয়ার প্রশ্নটা কী বলছে, বলছে একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা তার দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি। আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি, একদম ঠিক, এটা একদম ট্রু হবে। কেন হবে বুঝিয়ে দিচ্ছি দেখো। এটি আয়তক্ষেত্রের পরিসীমা প্রথমে বার করছি দেখো, এইমাত্র আমি তোমাদেরকে বোঝালাম, দেখালাম বিষয়টা। আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা কি লিখতে পারি, আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা লিখতে পারি, আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা লিখতে পারি কি, আয়তক্ষেত্রের পরিসীমা সমান লিখতে পারি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা লিখতে পারি। আচ্ছা আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা যখন করেছিলাম কী করেছিলাম, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে অর্ধ পরিসীমা যখন বার করছিলাম কী করছিলাম, অর্ধ পরিসীমা, যাই হোক অর্ধ পরিসীমা সমান, তাহলে কী করছিলাম, এইটাকে 2 দিয়ে ভাগ করছিলাম, পরিসীমাকে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থকে, দৈর্ঘ্য যোগ প্রস্থকে কী করছিলাম, 2 দিয়ে ভাগ করছিলাম, তাহলে 2 দিয়ে ভাগ করে 2 2 কেটে যাচ্ছিলো, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টিতে আছে অর্ধ পরিসীমা সমান দেখো দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এটা কী হবে, তাহলে আমার ওয়ার্ডটা ট্রু হবে, ওয়ার্ডটাও ট্রু হবে, ঠিক আছে। চয়ের অঙ্কটা এসে, চয়ের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। চয়ের অঙ্কটা দেখো ভালো করে কী বলছে, চয়ের অঙ্কটা বলছে কি, যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের পরিসীমার 1/4 বর্গ, 1/4 বর্গ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কী লিখতে পারি, প্রথমে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কী লিখতে পারি, এখানে দেখবে ভালো করে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি কি, বাহু
গুণ বাহু বা বাহু স্কোয়ার যাই বলো না কেন, ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমার 1/4 বর্গ হবে, মানে বর্গক্ষেত্রে যেটা ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহুটা কার সঙ্গে সমান হবে বলে দিচ্ছে, যে বর্গক্ষেত্রের পরিসীমার 1/4 বর্গ। আচ্ছা বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়? পরিসীমা হয় 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু, এটা পরিসীমা। এর 1/4 বর্গ, এর 1/4 মানে কি 1/4, 1/4, আচ্ছা বাংলা ইংরেজি পাইল হয়ে যাচ্ছে, 1/4 হলো। তার বর্গ মানে কি, তাকে স্কোয়ার করে দিয়ে মাথায় 2 আনতে হবে। তাহলে দেখো এই 4 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে বাহু, আর এখানে 1 গুণ করলে বাহুই হবে। তাহলে বাহুর মাথায় কি স্কোয়ার, মানে কি বাহু গুণ বাহু লিখতে পারি আমরা, এটাকে বাহু গুণ বাহু লিখতে পারি। দেখো তাহলে আমার ঠিক বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তাহলে কি পরিসীমার 1/4 বর্গের সঙ্গে সমান। তাহলে এটাও আমাদের চয়েরটা কী হবে, ট্রু হবে। চয়েরটা কী হবে, ট্রু হবে। কেন হবে কিন্তু তোমাদেরকে আমরা বুঝিয়ে দিলাম ব্যাপারটা, বুঝতে পেরেছো, ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা আমি 6 অঙ্কটাতে আসবো। 6 দাগের অঙ্কটা কী বলছে ভালো করে পড়ো আগে। বলছে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল 4 গুণ হয়ে যায়। তাহলে এটা ঠিক না ভুল? আচ্ছা ভালো করে 6 অঙ্কটা বুঝবে। 6 অঙ্কটা বুঝতে গেলে তোমাদেরকে প্রথমে আমি একটা জিনিস বিষয়ে দেখাচ্ছি। দেখো ভালো করে বুঝবে। আয়তক্ষেত্র ধরো, এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে আমি এ ধরে নিচ্ছি, প্রস্থটাকে আমি বি ধরে নিচ্ছি। তাহলে পরিসীমা কত বেরোবে বলো তো? পরিসীমা কত বেরোবে? পরিসীমা বেরোবে কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা পরিসীমা না ক্ষেত্রফল বলেছে, দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল দিয়ে বার করতে হচ্ছে, সরি ক্ষেত্রফল বার করতে হবে, পরিসীমা বার করে লাভ নেই, ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এ গুণ বি মানে এ বি হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা এবার দেখো বলছে যদি দৈর্ঘ্য প্রস্থকে আমরা দ্বিগুণ করে দিই তাহলে ক্ষেত্রফল 4 গুণ হবে কিনা, এটা সত্য না মিথ্যা? আচ্ছা যদি দৈর্ঘ্যকে দ্বিগুণ করি, দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ হলে, প্রস্থ দ্বিগুণ করা হলো, দ্বিগুণ করা হলে তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে বলো তো? তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে, দৈর্ঘ্য হয়ে যাবে 2a, দ্বিগুণ মানে 2 দ্বিগুণ করতে হয়, প্রস্থ তাহলে কত হয়ে যাবে 2b হয়ে যাবে, কত হয়ে যাবে 2b হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল তাহলে কত হবে, তাহলে এখন ক্ষেত্রফল হবে কি 2 গুণ, সরি 2 গুণ বলছি, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2a গুণ 2b, তাহলে কত হচ্ছে 2 দিয়ে 4, 2 দিয়ে 4, বাংলা ইংরেজি পাইল হয়ে যাচ্ছে, যাই হোক 4ab, 4ab, এটা 4 হ্যাঁ 8 নয় কিন্তু 4ab। তাহলে দেখো 4ab হচ্ছে আমার, তাহলে আগে ছিল ক্ষেত্রফল শুধু ab, এখন হয়ে গেছে 4 গুণ বেড়ে গেছে, 4 গুণ হয়েছে দেখো, তাহলে কতটা সত্য, তাহলে এটাও হবে কি ট্রু, এটাও আমাদের ট্রু। বর্গীর জ আছে তাই তো, বর্গীর জ, বর্গীর জ হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা তার বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ। এটা ঠিক না ভুল? এটি বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কত, বর্গক্ষেত্রের পরিসীমাটা, পরিসীমা আমরা লিখতে পারি কি পরিসীমা মানে 4-5টা, 4a মানে বাহু তাই তো, তাহলে 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিতক বাহু, এটা হচ্ছে পরিসীমা ছিল বর্গক্ষেত্রের, 4 গুণিতক বাহু। কি বলেছে, তার বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ, বর্গক্ষেত্রের পরিসীমা তার বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ। তার বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে কত হবে, বাহুর দৈর্ঘ্য যেটা আছে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে কত হবে, তাহলে বাহু গুণ 2 মানে 2 বাহু, 2 ইন্টু বাহু হচ্ছে, তাহলে এখানে 4 ইন্টু বাহু হচ্ছে পরিসীমা, কিন্তু আমার এখানে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে 2 ইন্টু বাহু হচ্ছে, ঠিক আছে, তাহলে 2 ইন্টু বাহু হচ্ছে, তাহলে এটা কিন্তু তার বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিসীমার সঙ্গে সমান হচ্ছে না দেখছি, তাহলে এটা কিন্তু ফলস হবে, এটা কিন্তু ফলস হবে, এফ লিখে দেবে এটা, ঠিক আছে। তারপরে আসবো হাততালার জ, খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক এখানে, হাততালার জ আর ইঙো, এই দুটো অঙ্ক ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে এই দুটো অঙ্কের ধারণা আমি কিন্তু তোমাদেরকে প্রথমে বুঝিয়েছি, এবার অঙ্কগুলো কীভাবে করছি দেখো, এই কটা জিনিস বুঝতে পেরেছো পরিষ্কার, এই কটা অঙ্ক যে কটা বললাম এখন অবধি, ওকে চলো পরিষ্কার করি বোর্ডটা। ভালো করে দেখবে কিন্তু, ঠিক আছে।
কি বলছে ভালো করে আমি প্রথমে প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। বলছে 1 বর্গ সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার বর্গ সবসময় একই আকৃতির স্থানের ক্ষেত্রফল নির্দেশ করে না, এটা করে না। 1 বর্গ সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার বর্গ সবসময় একই আকৃতির স্থানের ক্ষেত্রফল নির্দেশ করে, হ্যাঁ কি না? কারণ আমরা কি মাত্র বললাম বলো তো, যে 1 বর্গ সেন্টিমিটার মানে আমরা কি লিখতে পারি, আর 1 সেন্টিমিটার বর্গ মানে আমরা কি লিখতে পারি। দুটো জিনিস কিন্তু এক নয়, ঠিক আছে, দুটো কিন্তু এক জিনিস নয়, আমি প্রথমেই বুঝিয়েছি। তাহলে এটা কিন্তু একই আকৃতির স্থানের ক্ষেত্রফলকে কিন্তু নির্দেশ করে, মানে করে লেখা আছে, তাহলে কি হবে, এটা মিথ্যা হবে, করে না হবে, তাই তো। চলো তাহলে হাততলার জয়টা কী হবে আমার, হাততলার জয়টা কী হবে, ফলস হবে। হাততলার জয়ের অঙ্ক আমার কী হবে, ফলস হবে। আচ্ছা, তারপরের অঙ্কটা কী বলছে, 1 বর্গ সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার বর্গ এই দুটি দ্বারা নির্দেশিত ক্ষেত্রের ক্ষেত্রফল একই হয়, ক্ষেত্রফলটা একই হয়। হ্যাঁ, এইখানে কিন্তু একই হবে, এটা কিন্তু ট্রু হবে। কীভাবে ট্রু হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো এটা কেন ট্রু হচ্ছে। আচ্ছা, 1 বর্গ সেন্টিমিটার মানে আমি কী লিখতে পারি, 1 বর্গ সেন্টিমিটার মানে কী লিখতে পারি আমি আগে দেখাচ্ছি, তারপরে 1 সেন্টিমিটার বর্গ মানে কী লিখতে পারি সেটা দেখাচ্ছি। 1 সেন্টিমিটার বর্গ মানে কী দেখাচ্ছি। আচ্ছা, 1 বর্গ সেন্টিমিটার মানে আমরা লিখতে পারবো কি, 1 সেমি ইন্টু সেমি, তাই তো। আর 1 বর্গ সেন্টিমিটার মানে কি, 1 সেন্টিমিটার বর্গ মানে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই দুজনের যদি ক্ষেত্রফল কি বলছে, একই হবে, এই দুটি দ্বারা নির্দেশিত ক্ষেত্রের ক্ষেত্রফল একই হবে। কি করে ক্ষেত্রফলটা একই হচ্ছে দুজনের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো একই কীভাবে হচ্ছে। আচ্ছা, এটা যদি আমি করি তাহলে আমার দাঁড়াচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার, মানে 1 বর্গ সেন্টিমিটারই দাঁড়াচ্ছে ক্ষেত্রফলটা। ক্ষেত্রফল মানে আমরা কী জানি, ক্ষেত্রফল মানে ওটাই তো জানি যে বাহু স্কোয়ার, মানে বাহু ইন্টু বাহু। তাহলে এখানে দেখো 1 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, কোনো একটা জিনিসের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, এটা থেকে আমার কত বেরোবে, তাহলে দেখো 1 আর 1 গুণ করলে কত হবে, একই হবে। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কত হবে, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে এরও ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার, এরও ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার, তাহলে দুজনের ক্ষেত্রফল কী হচ্ছে, সমানিত হচ্ছে। কিন্তু যদি এটা অন্য সংখ্যা দেওয়া থাকতো, যদি এখানে 5 দেওয়া থাকতো, 5 বর্গ সেন্টিমিটার মানে কত, 5 বর্গ সেন্টিমিটার মানে 5 বর্গ, কোনো জায়গার একটা ক্ষেত্রফল দেওয়া আছে 5 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। কিন্তু 5 সেন্টিমিটার বর্গ মানে কি, 5 সেন্টিমিটার বর্গ মানে কি বোঝাতো, 5 সেন্টিমিটার বর্গ মানে আমরা এটা লিখতে পারতাম 5 সেমি ইন্টু 5 সেমি, 5 সেমি ইন্টু 5 সেমি। তাহলে এখানে কত হয়ে যেত বলো তো, 5 5 গুণ করলে 25 বর্গ সেন্টিমিটার হয়ে যেত, 25 বর্গ সেন্টিমিটার। তাহলে 5 বর্গ সেন্টিমিটার আর 25 বর্গ সেন্টিমিটার এক জিনিস নয় নিশ্চয়ই, শুধুমাত্র এখানে 1 দেওয়া আছে বলে কিন্তু দুজনের ক্ষেত্রফলটা সেম হচ্ছে, কারণ 1 এর সঙ্গে 1 গুণ করলে একই হয়, কিন্তু অন্য সংখ্যা হলে কিন্তু সেটা হবে না। তাহলে এই জন্য এটা ট্রু, এটা ফলস, ব্যাপারটা একটু মাথায় রাখবো, ঠিক আছে। তো এই ছিল কয়েকটা অঙ্ক আজকের ক্লাসে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।